ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আমি অনেকদিন বাদে আবার একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি গ্রুপ কেমিস্ট্রির ওপর। তো তোমাদের তো WBS রেজিস্ট্রির এক্সাম ডেট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি সবাই ভালোভাবে খুব পড়াশোনা করছো। তো চলো একটু প্র্যাকটিস করে নাও আমার সাথে। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, টেকিং স্টেবিলিটি অ্যাজ দ্য ফ্যাক্টর, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট কারেক্ট রিলেশনশিপ? কোনটা এখানে কারেক্ট রিলেশনশিপ রিপ্রেজেন্ট করছে? ঠিক আছে, বাট আমাদের এখানে কোনটা কনসিডার করতে হবে? স্টেবিলিটি ফ্যাক্টর। তো কি কি দেওয়া আছে দেখো, এখানে যতগুলো এলিমেন্ট দেওয়া আছে দেখো, মোটামুটি এরা প্রত্যেকেই, এগুলো হচ্ছে টিএল হবে। ঠিক আছে, তো এই যে এলিমেন্ট গুলো, এরা কি গ্রুপ 13 এর এলিমেন্ট। গ্রুপ 13 এ কে কে আছে? বোরন, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তো আমরা যখন গ্রুপ বরাবর নিচের দিকে যাব, মানে ডাউন দ্য গ্রুপ গেলে আমরা বোরন, তারপর অ্যালুমিনিয়াম, তারপর গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম এইভাবে পরপর সাজানো পাই। তো এবার বলছে যে কোনটা কারেক্ট রিলেশনশিপ। দেখো, এখানে প্রথমেই আছে থ্যালিয়ামের একটা কম্পাউন্ড। ঠিক আছে, তো TlI3 গ্রেটার দ্যান বলছে TlI। ঠিক আছে, এটা কি ট্রু? দেখো, এখানে থ্যালিয়ামের অক্সিডেশন স্টেট +3, এখানে +1, ওকে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়া আছে দুটো অক্সিডেশন স্টেট, এখানে কি এটার +1, এটার +2। তো কোনটা স্টেবল সেটা আমাদের এখানে বলতে হবে, বাকিগুলো সবই থ্যালিয়ামের দেওয়া আছে। ঠিক আছে, তো এবার আমাদের এটাই এখানে বোঝার যে থ্যালিয়ামের +3 অক্সিডেশন স্টেট বেশি স্টেবল নাকি +1 অক্সিডেশন স্টেট, অ্যান্ড অ্যালুমিনিয়ামের +3 অক্সিডেশন স্টেট স্টেবল না +1 অক্সিডেশন স্টেট স্টেবল। এইটা আমরা জানলেই আমরা এটার অ্যান্সার করতে পারবো। তো দেখো, এখানে অনেকগুলো এফেক্ট ওয়ার্ক করবে। কি কি? একটা প্রথমেই আমি ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট। ওকে, ফার্স্ট যেটা বলবো সেটা হলো ইনার্ট পেয়ার এফেক্ট। কেন এই এফেক্টটা হয়? ইনার্ট পেয়ার এফেক্ট এটা কিসের কিসের জন্য হয়? দেখো, থ্যালিয়ামের ক্ষেত্রে যেটা হয়, আমরা যখন থ্যালিয়ামের ক্ষেত্রে যেটা হয়, থ্যালিয়াম কোন পিরিয়ডে প্রেজেন্ট? থ্যালিয়াম গ্রুপ 13 অ্যান্ড কত নম্বর পিরিয়ড? 6 নাম্বার পিরিয়ডে আছে থ্যালিয়াম। ঠিক আছে, 6th পিরিয়ড। ওকে, 6th পিরিয়ড। তার মানে ডেফিনেটলি এখানে এফ ইনার অরবিটালটা এখানে ফিল্ড হতে আরম্ভ করে দিয়েছে। ঠিক আছে, তো এই যে এফ অরবিটালটা এর কি আছে? এর অ্যাকচুয়ালি কন্ট্রাকশন হয়। ঠিক আছে, এফ অরবিটাল এখানে কি কি ওয়ার্ক করে? এখানে এফ কন্ট্রাকশন অ্যান্ড ডি কন্ট্রাকশন দুটোই এখানে যুগ্মভাবে কাজ করে। তো এখানে দেখো, গ্যালিয়াম, তারপর ইন্ডিয়াম, ঠিক আছে, এগুলোতে কি আছে? অ্যালুমিনিয়ামে কিন্তু ডি অরবিটালও ছিল না। ঠিক আছে, মানে ডি অরবিটাল ছিল, ভ্যাকেন্ট ছিল। তারপর গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়ামে এসে আমরা এখানে পাচ্ছি যে এফ অরবিটালে ইলেকট্রন প্রেজেন্ট। তো এখানে তাহলে ঘটনাটা কি ঘটে? এই সব কিছুর জন্য ইনার্ট পেয়ার এফেক্ট এখানে ঘটে। ঠিক আছে, ইনার্ট পেয়ার এফেক্ট। ওকে, এবার দেখো, গ্রুপ 13 এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা জানি NH2NP1। তাহলে ডেফিনেটলি এই দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে +3 অক্সিডেশন স্টেট শো করার কথা, বাট সবাই করে না, বিশেষ করে থ্যালিয়াম তো করেই না। তার কারণ কি? এর কি দেখা যায়? ইনার্ট পেয়ার এফেক্ট। তো কেন? যতগুলো তোমার এলিমেন্ট আছে গ্রুপ 13 এ, তাদের মধ্যে দেখো, এই যে থ্যালিয়ামের মধ্যে কি কি আছে? ইন্টারভেনিং ডি অরবিটাল অ্যান্ড এফ অরবিটাল। কি বলছি আমরা এটাকে? ইন্টারভেনিং ডি অ্যান্ড এফ অরবিটাল। ওকে, তো এই যে দুটো ডি অ্যান্ড এফ অরবিটাল, এই দুটো প্রেজেন্ট থাকার কারণে কি করে দেয়? এখানে কি হবে? ওরা বেশি বল দ্বারা অ্যাট্রাকশন করবে। ঠিক আছে, তো নিউক্লিয়াসটাকে কি করছে? সিল করতে পারছে না। এখানে নিউক্লিয়াসটাকে সিল করতে পারছে না। ওকে, তো নিউক্লিয়াসটাকে যখন সিল করতে পারছে না, তখন কি করবে? নিউক্লিয়াসটা বেশি আকর্ষণ বল দ্বারা কি করবে? আকর্ষণ করবে। ঠিক আছে, বেশি আকর্ষণ বল দ্বারা আকর্ষণ করবে। তো সেক্ষেত্রে কি হবে?
তাহলে এই যে NH2 ইলেকট্রন, এই NH2 ইলেকট্রনটাকে কি করে দেয়, লেস অ্যাভেলেবেল করে দেয়, লেস অ্যাভেলেবেল করে দেয়। ঠিক আছে, তো সেই কারণে থ্যালিয়ামের ক্ষেত্রে ডিউ টু ইন্টারভেনিং ডি অ্যান্ড এফ অরবিটাল এটা কি করে, সিল্ড করে। তাহলে 3 নম্বরে আমি এখানে লিখলাম যে সিল্ড দ্য নিউক্লিয়ার চার্জ। ওকে, নিউক্লিয়ার চার্জটাকে কি করছে, সিল্ড করে দিচ্ছে। ডু নট সিল্ড করতে পারছে না, ডু নট সিল দ্য নিউক্লিয়ার চার্জ। ওকে, দেখো তাহলে এখানে এই যে এতগুলো রিজন বললাম, তার জন্য কি হয় যে এই NH2 আর N1 এদের মধ্যে এই যে NH2 এই ইলেকট্রনটা কি হয়ে থাকে, নিউক্লিয়ার চার্জের দ্বারা অ্যাট্রাক্ট হয়ে থাকে এবং ইজিলি অ্যাভেলেবেল হয় না। এই কারণে এটা কি করে, +1 অক্সিডেশন স্টেট দেখায় থ্যালিয়াম। ঠিক আছে, সেই কারণে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, BF3 ইজ প্ল্যানার অ্যান্ড ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড। ঠিক আছে, হাইব্রিডাইজেশন অ্যান্ড নাম্বার অফ ইলেকট্রনস অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম রেসপেক্টিভলি আর। দেখো অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম কি হবে, BF3 অবশ্যই প্ল্যানার। ঠিক আছে, BF3 অবশ্যই প্ল্যানার এবং বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p1। তাহলে এর ইলেকট্রন কি এই যে হাইব্রিডাইজেশন এটা কি হওয়ার কথা, দেখো এক্সাইটেড স্টেটে বোরনের এক্সাইটেড স্টেট এইরকম থাকছে, আর বাকি কি থাকছে, ফ্লোরিনে এসে কি করবে, একটা করে ইলেকট্রন দিয়ে এখানে বন্ড ফর্ম করবে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি BF3 যেটা কি, দেখো sp2 হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন। ওকে, এবং দেখো এখানে বলছে যে নাম্বার অফ ইলেকট্রন অ্যারাউন্ড সেন্ট্রাল অ্যাটম, দেখতেই পাচ্ছি এখানে টোটাল কটা আছে, 6টা, 6 ইলেকট্রন। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে sp2 6। দেখো তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে অপশন ডি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দেখো পার্সেন্টেজ অফ লেড ইন লেড পেন্সিল কি আছে, দেখো পার্সেন্টেজ অফ লেড কত পার্সেন্ট থাকে, লেড পেন্সিলে কত পার্সেন্ট থাকে, লেডের পার্সেন্টেজ কত। দেখো আমরা যেটাকে লেড পেন্সিল বলি সেটা অ্যাকচুয়ালি কি কি দিয়ে তৈরি, লেড পেন্সিল এটা অ্যাকচুয়ালি ফর্ম হয় কি কি দিয়ে, দেখো লেড পেন্সিল এটা তৈরি হয় গ্রাফাইট অ্যান্ড ক্লে দিয়ে। ঠিক আছে, গ্রাফাইট অ্যান্ড ক্লে, গ্রাফাইট অ্যান্ড ক্লে। এখানে লেড কত থাকে, লেড থাকে 0%, 0। ঠিক আছে, লেড থাকে এখানে 0%, তো অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দেখো হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট শো, কোয়েশ্চেনটা দেখো ইলেকট্রিক্যাল কন্ডাকশন, কে ইলেকট্রিক্যাল কন্ডাকশন শো করে না, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কে শো করে না, ডেফিনেটলি এখানে অ্যান্সারটা হয়ে যাবে ডায়মন্ড। তোমরা সবাই জানো, দেখো পটাশিয়াম আর সোডিয়াম এরা তো অ্যালকালি মেটাল, অ্যালকালি মেটালের এমনিই তোমার অ্যালকালি মেটালের ওপরে কি থাকে, ফ্রি ইলেকট্রন সবসময় এমবেডেড হয়ে থাকে, ফ্রি ইলেকট্রন অলওয়েজ এগুলো কি থাকে, মোবাইল ফর্মেই থাকে। ঠিক আছে, এখানে আমরা বলি যে এই যে ইলেকট্রনগুলো এগুলো এমবেডেড হয়ে আছে, তো এরা হচ্ছে একদমই সুপরিবাহী। ঠিক আছে, এরা খুব ভালোভাবেই তোমার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি শো করে। এবার গ্রাফাইট ইজ আ নন মেটাল বাট কি হয়, গ্রাফাইট লেয়ারের মধ্যে কি থাকে, গ্রাফাইট লেয়ারে গ্রাফাইট লেয়ার যে একটার পর একটা যে স্ট্যাক অবস্থায় থাকে, এখানে কি করে, পাই ইলেকট্রন মুভ করে, ডিলোকালাইজড অবস্থায় থাকে। ঠিক আছে, পাই ইলেকট্রন গুলো অ্যাভেলেবেল ফর কন্ডাকশন, তো ওই কারণে গ্রাফাইটটাও কি হয়, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি শো করে না কোনটা, ডায়মন্ড। ঠিক আছে, চলো আচ্ছা, তো 4টে কোশ্চেন হয়ে গেল। এবার দেখো আমি তোমাদের একটু আমাদের কোর্সের ব্যাপারে জানিয়ে দিই।
আমাদের একটা ক্যাটালিস্ট নামের কোর্স চলছে, ক্যাটালিস্টের যা কাজ, যেই কোর্সটা ঠিক সেই কাজটাই করবে। তোমরা তো ডেফিনেটলি খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ, তার সাথে তোমরা যদি অ্যাসিলারেট করতে চাও তোমাদের প্রিপারেশনটা, তাহলে এই কোর্সে জয়েন করতে পারো। ঠিক আছে, এই কোর্সের ফিস মাত্র 1500। এবার এখানে বলে দিই, উইকলি 7 ডেজ এখানে ক্লাস হচ্ছে, উইকলি 7 ডেজ ক্লাস। ঠিক আছে, থিওরি প্লাস প্র্যাকটিস সেট তো অবশ্যই, প্র্যাকটিস সেট না করলে কখনো সফল হওয়া যায় না। থিওরি প্লাস প্র্যাকটিস সেট এভরিথিং চলছে এই কোর্সটাতে। ওকে, এবং তার সাথে উইকলি 3 মক টেস্ট, উইকলি 3 মক টেস্ট। ঠিক আছে, তো যারা চাও তোমাদের প্রিপারেশনটাকে অ্যাসিলারেট করতে, তারা কিন্তু অবশ্যই এই কোর্সটাতে জয়েন করতে পারো। এখনো 45 ডেজ বাকি আছে। যদি প্র্যাকটিস করতে চাও বা থিওরির কোনো কোনো জায়গা যদি মনে হয় যে একটু বুঝে নিলে ভালো হতো, তাহলে তারাও জয়েন করতে পারো। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেনে আসি। দেখো কি বলছে, A 1 liter flask is full of brown bromine vapors. The intensity of brown color will not decrease appreciably on adding to the flask some. দেখো কি বলছে, একটা 1 লিটার ফ্লাস্ক, এখানে কি আছে, ব্রাউন ভেপার দিয়ে এটা ফিল আপ আছে। এবার বলছে যে ব্রাউন কালারটা কি করছে, ইন্টেন্সিটি, ব্রাউন কালারের যে ইন্টেন্সিটি এটা ডিক্রিজ করবে না। ডিক্রিজ করবে না কার প্রেজেন্সে, এটা ডিক্রিজ করবে না কার প্রেজেন্সে, সেটাই অ্যান্সারটা চেয়েছে। দেখো, কার প্রেজেন্সে ডিক্রিজ করবে না। দিয়েছে পিস অফ মার্বেল, অ্যানিম্যাল চারকোল পাউডার, কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন ডাইসালফাইড। দেখো, এই যে কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড অ্যান্ড কার্বন ডাইসালফাইড CH2, এই দুটোতেই কি হয়, এখানে ব্রোমিন কিন্তু সলিউবল হয়। ঠিক আছে, ব্রোমিন এখানে কি হয়, সলিউবল হয়। তো সেই কারণে যদি আমরা ফ্লাস্কের মধ্যে কার্বন টেট্রাক্লোরাইড আর কার্বন ডাইসালফাইড অ্যাড করি, তাহলে ইন্টেন্সিটি একটু হলেও কি হবে, কমে যাবে। আবার অ্যানিম্যাল চারকোল যে পাউডার, এটাও অ্যাড করলে কি হয়, অ্যানিম্যাল চারকোল পাউডার অ্যাড করলেও এই যে চারকোল পাউডারে এদের সারফেস এরিয়া এত বেশি হয়, ঠিক আছে, সেই কারণে এখানে কি হয়, ব্রোমিন অ্যাবজর্ব হয়, অ্যাবজর্ব হয়। শুধু কোনটাতে কোনো এফেক্ট হবে না, পিস অফ মার্বেল। ঠিক আছে, পিস অফ মার্বেল, মার্বেলের এরকম কিন্তু কোনো অ্যাকশন নেই, তাই এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দি স্ট্রাকচার অফ হাইব্রিডাইজেশন and hybridization of SiCH3 এর whole 4. দেখো, silicon, this one is group 14 element, group 14 element. ওকে, তো গ্রুপ 14 এলিমেন্ট হওয়ার জন্য এটার ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, সিলিকনের ইলেকট্রনিক কনফিগারেশন 3s2 3p2। ঠিক আছে, 3s2 3p2। দেখো তাহলে এক্সাইটেড স্টেটে সিলিকনের কি হবে, ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখো এইভাবে থাকছে। অ্যান্ড CH3 কি করবে, এখানে বন্ড ফর্ম করবে, চারটে আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে পেয়ারিং করে বন্ড ফর্ম করবে, তাহলে এখানে হাইব্রিডাইজেশন হয়ে যাবে sp3। তাহলে ডেফিনেটলি এটা দেখো স্ট্রাকচার হয়ে যাচ্ছে টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল স্ট্রাকচার কিরকম, সিলিকন CH3 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 CH3। ঠিক আছে, এটা হচ্ছে কি টেট্রাহেড্রাল স্ট্রাকচার। ওকে, চলো নেক্সট দেখো কি বলছে, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। ঠিক আছে, কোয়েশ্চেনটা কি বলেছে, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ইন PCl5, তাই তো, রিলেটেড টু PCl5 ফ্রম দ্য ফলোইং। তো চলো কি কি দেখো দেওয়া আছে, two axial PCl bonds make an angle of 180 degree with each other. ওকে, axial বন্ডের কথা বলেছে। Axial PCl bonds are longer than equatorial PCl bond. ঠিক আছে, PCl5 molecule is non-reactive। দেখো নন রিঅ্যাক্টিভ বলেছে। 3 equatorial PCl bond make an angle 120 degree with each other.
তো দেখো PCl5 এটার স্ট্রাকচারটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিড। PCl5 এর স্ট্রাকচারটা হয়ে যাবে ট্রাইগোনাল বাইপিরামিড। তার কারণ এটার হাইব্রিডাইজেশন হচ্ছে, দেখো এটার হাইব্রিডাইজেশন sp3d, sp3d। ওকে, দেখো তো এখানে যেটা হয়, দেখো এখানে যেটা হয় এই যে এই পজিশন গুলোকে আমরা বলছি ইকুইটোরিয়াল পজিশন। ওকে, আর এইটাকে বলছি তোমার অ্যাক্সিয়াল পজিশন। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড, অ্যাক্সিয়াল বন্ড। আর এটাকে বলা হচ্ছে ইকুইটোরিয়াল বন্ড, ইকুইটোরিয়াল বন্ড। ওকে, দেখো এবার এদের মধ্যে এই যে PCl5 এটা কি, এটা একটা প্লেনে আছে, এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি। ঠিক আছে, এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কি হয় 90 ডিগ্রি, সরি 120 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি আর এটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো এটা হচ্ছে 120 ডিগ্রি অ্যান্ড এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, দেখো তাহলে বলছে 3 ইকুইটোরিয়াল PCl বন্ড মেক অ্যান অ্যাঙ্গেল 120 ডিগ্রি উইথ ইচ আদার। তাহলে এটা ডেফিনেটলি কারেক্ট, এগুলো কিন্তু সব 120 ডিগ্রি, 120 ডিগ্রি, তাহলে এটা কিন্তু কারেক্ট। এবার বলছে অ্যাক্সিয়াল PCl bonds are longer than equatorial bond. Definitely অ্যাক্সিয়াল PCl bond ডেফিনেটলি সবসময় ইকুইটোরিয়ালের চেয়ে লম্বা হয়। ঠিক আছে, এবার বলছে টু অ্যাক্সিয়াল PCl bond মেক অ্যান অ্যাঙ্গেল অফ 180 ডিগ্রি। একদমই তাই, এই যে তোমার ফসফরাসের সাথে অ্যাক্সিয়াল ক্লোরিন গুলো আছে, এখানে বন্ড অ্যাঙ্গেলটা অবশ্যই 180 ডিগ্রি। ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, সেদিকে কোনো নিঃসন্দেহই নেই, তাহলে এটাও কারেক্ট। এবার দেখো সিতে আছে PCl5 molecules is non reactive। দেখো এখানে কি হয়, লঙ্গার অ্যাক্সিয়াল বন্ড আছে। ঠিক আছে, এই যে লঙ্গার অ্যাক্সিয়াল বন্ড এটা কি হয়, উইক হয়। লঙ্গার অ্যাক্সিয়াল বন্ড এটা কি হয়, উইক হয়। এই কারণে উইক হওয়ার জন্য এটা কি হয়, রিঅ্যাক্টিভ হয়। ঠিক আছে, PCl5 কি হয়, রিঅ্যাক্টিভ হয়। সেই কারণে এই যে অপশনটা এটা কি, এটা রং স্টেটমেন্ট, ইনকারেক্ট স্টেটমেন্ট এটা। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো এখানে বলেছে দ্য কারেক্ট অর্ডার অফ এন কম্পাউন্ডস, মানে নাইট্রোজেনাস কম্পাউন্ডস ইন ইটস ইনক্রিজিং অর্ডার অফ অক্সিডেশন স্টেট। ইনক্রিজিং অর্ডার অফ অক্সিডেশন স্টেটে এটা সাজাতে হবে। ঠিক আছে, দেখো তো এখানে কম্পাউন্ড গুলো দেখেই আমি যেটা বুঝতে পারছি যে নাইট্রিক অ্যাসিড, এখানে তো ডেফিনেটলি অক্সিডেশন স্টেট নাইট্রোজেনের কত হবে, +5। নাইট্রোজেন, দেখো নাইট্রোজেন এটার কত, 0। ফ্রি স্টেটের অক্সিডেশন স্টেট অলওয়েজ 0 হয়। নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইডে কি হবে, নাইট্রিক অক্সাইডে N এর +2, কারণ অক্সিজেনের -2, তাহলে নাইট্রোজেনের +2। আর কে আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডের এটা কি, অ্যামোনিয়াম প্লাস, তাহলে অ্যামোনিয়াম প্লাস হলে N এর অক্সিডেশন স্টেট কত হবে, দেখো তাহলে এখানে অ্যামোনিয়াম প্লাসে এখানে N এর অক্সিডেশন স্টেট কত হবে, এখানে আমরা পাচ্ছি কত, হাইড্রোজেনের -3, তাহলে ওইদিকে যখন চলে যাচ্ছে -4, ওইদিকে যখন চলে যাচ্ছে তখন এটা হয়ে যাবে -3। ঠিক আছে, আশা করি অক্সিডেশন স্টেট গুলো বুঝতে পেরেছো। তো এটা তাহলে কারেক্ট অর্ডার দেখো হয়ে যাচ্ছে অপশন সি। অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অর্ডার। ঠিক আছে, কেউ যদি এরকম থাকো যে অক্সিডেশন স্টেট ক্যালকুলেশনটা বুঝতে পারলে না, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। আচ্ছা চলো, ওটাই আমাদের ছিল লাস্ট কোশ্চেন। তুমি লাস্ট আর একবার বলে দিই আমাদের আর একটা কোর্সের ব্যাপারে। কোর্স মিন সেটা হচ্ছে মক টেস্টের কোর্স। এখানে উইকলি 3 মক টেস্ট হবে। ঠিক আছে, দুটো এখানে এবারে এটা মিলিয়ে মিশিয়ে করানো হয়, কখনো ফুল মক টেস্ট নেওয়া হয়। এই তিনটের মধ্যে ফুল মক টেস্টও থাকবে এবং টপিক ওয়াইজ মক টেস্টও থাকবে, টপিক ওয়াইজ মক টেস্টও থাকবে। ওকে,
এবং এইগুলোর সমস্ত সলিউশন থরলি করিয়ে দেওয়া হবে। সলিউশন অবশ্যই তোমরা পাবে, ভ্যালিডিটি থাকবে 1 ইয়ার, ঠিক আছে। তো এই যে কোর্সটা, এটার ফিস মাত্র হচ্ছে 400, মাত্র 400, ঠিক আছে। জুলাই মাস থেকে স্টার্ট হয়ে গেছে। যারা এখন জয়েন করবে তারা প্রিভিয়াস মক টেস্টগুলো সবই দিতে পারবে এবং প্রিভিয়াস সলিউশনও সব তোমরা কিন্তু দেখতে পাবে। ওকে, তো চলো আজকে এই পর্যন্ত রাখলাম, নেক্সট আবার কোনো টপিক নিয়ে আসবো।